জঙ্গলে ঠাসায় এই ইটের দেয়াল কোনো সাধারণ জায়গা নয়। এখানে রাজকীয় ও আভিজাত্যের ছাপ এখনও আছে, যার প্রতিটি দেয়াল আজও কথা বলে। এটি এমন একটি পুরনো প্রাসাদ যেখানে প্রতি রাতেই বসত জলসা। প্রতি রাতেই এখানে নাচত সুন্দরী ডানাকাটা পরী। দর্শক, আমি আপনাদের বলছি ঢাকা শহরের অদূরে মানিকগঞ্জ জেলার বেতুলা জমিদার বাড়ির কথা। ইতিহাস, ঐতিহ্য আর প্রাণ প্রকৃতিতে সমৃদ্ধ মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ সদর থানায় অবস্থিত বেতুলা জমিদার বাড়ি থেকে আমি আনোয়ার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। বেতুলা জমিদার বাড়ি আসতে হলে আপনাকে ঢাকা থেকে আসতে হবে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে অটো ঠিক করে আপনাকে যেতে হবে বেতুলা মোড়ে। অটোতে করে যেতে যেতে আপনি উপভোগ করতে পারবেন মানিকগঞ্জ জেলার প্রাণ প্রকৃতি, উপভোগ করতে পারবেন গ্রামীণ নির্মল পরিবেশ, নদী আর সাধারণ জীবনযাপন। বেতুলিয়া মোড়ে নেমে আমি রিক্সা নিলাম। রিক্সা ভাড়া হচ্ছে 30 টাকা। জমিদার বাড়ি পর্যন্ত 30 টাকা ভাড়া নেবে এবং উপভোগ করছে গ্রামীণ সাধারণ পরিবেশ। গ্রামীণ এই পরিবেশে আঁকাবাঁকা মেঠোপথ দিয়ে চলে যাচ্ছে সেই বেতুলা জমিদার বাড়িতে। কিছুক্ষণ পরেই আমি রিক্সা থেকে নেমে পড়লাম। রিক্সা থেকে নেমে নদী পার হওয়ার জন্য এরকম একটি বাঁশের সাঁকো পেলাম। অবশ্য নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে। আপাতত এই বাঁশের সাঁকো দিয়ে নদী পার হয়ে নদীর ওপারেই একটুখানি পায়ে হেঁটে চলে যাচ্ছে বেতুলিয়া জমিদার বাড়িতে। বাঁশের সাঁকোর সাহায্যে বেতুলিয়া খাল পার হয়ে 2 মিনিট পায়ে হেঁটে পৌঁছে গেলাম বেতুলিয়া জমিদার বাড়িতে। বেতুলিয়া জমিদার বাড়ির প্রাসাদ দেখে মুগ্ধ হয়ে নিজেকে এক ঐতিহাসিক জগতে আবিষ্কার করলাম। চারিদিকে গাছপালা আর জঙ্গলে ঘিরে ফেলেছে সেই ঐতিহাসিক জাঁকজমকপূর্ণ জমিদার বাড়িটি। জমিদার বাড়ি এক সময় এখানে ছিল অত্র অঞ্চলের রাজধানী, যেখানে প্রতিদিন প্রতিনিয়ত শত শত মানুষ আসত এই জমিদার বাড়িতে। 1800 শতকের শেষের দিকে বা 19 শতকের শুরুর দিকে কলকাতার পাটের ব্যবসায়ী যতীন্দ্র কুমার ওরফে জ্যোতিবাবু এবং সত্যবাবু পাট ব্যবসার উদ্দেশ্যে এই বেতুলিয়া জমিদার বাড়িতে আসেন। পরবর্তীতে এই পাট ব্যবসায়ী দুজনেই এই জমিদারি প্রতিষ্ঠা করেন এবং হয়ে ওঠেন এই অত্র অঞ্চলের জমিদার। পাট ব্যবসায়ের উদ্দেশ্যে আসা এই জ্যোতিবাবু এবং সত্যবাবু যখন জমিদারি প্রতিষ্ঠা করেন, আর তারপর থেকেই অত্র অঞ্চলের ক্ষমতা, অত্র অঞ্চলের জমিদারিত্ব চলে যায় তাদের দুজনের হাতে। আর তারপর থেকেই অত্র অঞ্চলের মানুষ হয়ে যায় পরাধীন। অন্যায়, অবিচার আর নিপীড়নের সহ্য করে চলতে থাকে তাদের জীবন। জমিদার সত্যবাবু এবং জ্যোতিবাবু দুজনেই কিন্তু অত্র অঞ্চলের উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখেন নাই। সেই জমিদারি আমলের তেমন কোনো জনহিতৈষী বা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান আজকে পর্যন্ত দেখা যায় না। তবে স্থানীয়ভাবে কথিত আছে জমিদার সত্যবাবু এবং জ্যোতিবাবু উভয়ই ছিলেন অত্যাচারী জমিদার। তাদের অত্যাচারের পরিমাণ এতটাই বেশি ছিল যে স্থানীয় কোনো সাধারণ প্রজা এই বাড়ির সামনের যে রাস্তা দিয়ে বা সামনে দিয়ে জুতা অথবা ছাতা নিয়ে যেতে পারতেন না। সদ্য বিবাহিত দম্পতি বা যে মেয়ের বিয়ে হয়েছে প্রথমেই নাকি এই জমিদার বাড়িতে পাঠানো হতো। বেতুলে জমিদার বাড়ির জমিদাররা এতটাই অত্যাচারী ছিল যে কোনো সাধারণ প্রজা বা যারা কৃষক জমি চাষ করে, এরা যদি নির্দিষ্ট সময় কর দিতে ব্যর্থ হতো তাহলে তাদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে আসা হতো। ধরে নিয়ে আসে এখানে তাদেরকে বন্দি করে রাখা হতো। কোনো কোনো ক্ষেত্রে অত্যাচারের পরিমাণ এতটাই বেশি ছিল যে ওই কৃষকের মৃত্যু পর্যন্ত হয়ে যেত। আর যেসব কৃষক বা সদ্য বিবাহিত নারীরা মারা যেত তাদেরকে ফেলে দেওয়া হতো এই অন্ধকার কূপে।
যেই কূপটি দর্শক এখন সাধারণ কূপ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন, এই কূপটি কিন্তু একসময় সাধারণ কূপ ছিল না। এটা ছিল এক অভিশপ্ত কূপ, যেই কূপের কাছে আসলেই মানুষ শিউরে উঠত, এই বুঝি তার মৃত্যু হয়ে যাবে, এবং একটা সময় কিন্তু মৃত্যু হয়েও যেত। আমি এখন যেই দিঘিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এখানেই তখনকার জমিদারের ভিতর বাড়ির যত লোক এবং জমিদারের পুত্রবধূ, কন্যা, সন্তান সবাই এই কূপেই, এই দিঘিতে গোসল করত। সেই ঘাটলাগুলি এখনও আছে, তবে একেবারে ধ্বংস হয়ে গেছে। সামান্য কিছু স্মৃতিচিহ্ন ছাড়া এখন আর সেই ঘাট, যেই ঘাট দিয়ে জমিদার গোসল করত, এখন আর তেমন কোনো কিছুই নেই। জমিদার যদি আসলে জনসেবাই করে বেড়াতো, বা বেতলিয়া জমিদার বাড়ি না, শুধু সারা বাংলার যত জমিদার ছিল তারা যদি জনকল্যাণই যদি করে থাকতো, তাহলে তারা আজ নেই কেন? কেন জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার সাথে সাথেই বাংলার যত জমিদার ছিল তারা কেন কলকাতায় রাতের অন্ধকারে পালিয়ে গেল? তাহলে কি বাংলাকে শোষণ করার জন্যই এই কলকাতা থেকে জমিদাররা এসেছিল? বিভিন্ন ব্যবসায়ীরা এখানে ব্যবসা করার উদ্দেশ্যে এসেছিল, এই বাংলাটাকে ভালো রাখার জন্য না, ভালো করার জন্য নয়। এই বাংলায় এসেছিল তারা বাংলাটাকে শোষণ করার জন্য। ইংরেজরা তাদের মাধ্যমে এই বাংলাটাকে শোষণ করেছে, শাসনের নামে করে গেছে অবিরাম অত্যাচার, নিপীড়ন আর অন্যায় কাজে লিপ্ত হয়ে বাংলার মানুষকে করেছে কলঙ্কিত। বাংলার জমিদারি ইতিহাস থেকে জানা যায়, এই পূর্ব বাংলায় যত জমিদার, আমলা, যত রকম অত্যাচারিত শাসক এই বাংলায় এসেছে, সবাই এসেছে কলকাতা থেকে। কলকাতা থেকে এসে বাংলায় নির্যাতন, নিপীড়িত করেছে এদেশের মানুষকে। আর এ কারণেই জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এই বাংলা থেকে রাতের অন্ধকারে পালিয়ে যায় এই দেশের অত্যাচারিত, শাসিত এবং শোষণ করত যেই জমিদাররা, চলে যায় তারা এই বাংলা ছেড়ে কলকাতায়। তবে এখনও অনেক জমিদার আছে যারা জনহিতৈষী এবং জনকল্যাণমূলক কাজ করেন বা করতেন, তারা এখনও বাংলায় আছে। ইতিহাস থেকে জানা যায়, কুমিল্লা এবং অন্যান্য অঞ্চলের কিছু জমিদার বা জমিদারের বংশধররা এখনও সেই জমিদার বাড়িতেই বসবাস করছে। দর্শক, আপনার উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন রেখে দিতে চাই। তৎকালীন সময়ে জমিদাররা হঠাৎ করে কেন রাতের অন্ধকারে এই জমিদারি প্রথা এবং এই জমিদারিত্ব ছেড়ে চলে গেলেন কলকাতাতে, তার সঠিক কারণ এখনও স্পষ্টভাবে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। আপনার কাছে যদি কোনো এমন তথ্য থেকে থাকে, কমেন্ট করে জানিয়ে দিবেন। মানিকগঞ্জের বেতলা জমিদার বাড়ি থেকে আমি আনোয়ার আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে ভিন্ন কোনো আয়োজনে, ভিন্ন কোনো বিষয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।